নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তুগুরু এবং নিউমোলজি স্পেশালিস্ট। আজ নিয়ে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, যার মধ্যে সংখ্যাতত্ত্বের বেশ কিছু বিষয় বা প্রাথমিক বেশ কিছু তথ্য রয়েছে। বাস্তুর পাশাপাশি আপনার জন্ম ছক বা জন্ম লগ্ন, তার সঙ্গে এই সংখ্যাতত্ত্বের বিষয়ও জড়িয়ে রয়েছে। অনেকের জন্মছকের সঙ্গে আমরা বাস্তু মিলিয়ে দেখার চেষ্টা করি কোথায় সমস্যা রয়েছে। আপনার বাস্তু অবস্থান যেখানে সমস্যা, আপনার গ্রহচক্রে বা জন্ম লগ্নেও দেখবেন সেইখানে সেই সমস্যায় রয়েছে। তাই বাস্তুর সঙ্গে জন্মছক মেলানো খুবই প্রয়োজন রয়েছে। তবে আজ আপনাদের সামনে বাস্তুর পাশাপাশি সংখ্যাতত্ত্বের বিষয়ে বেশি আলোচনা করব। জানাবো সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি এটা কি, এর ভাইব্রেশন কিভাবে কাজ করে। প্রথমে আমাদের জানতে হবে এই ভাইব্রেশন কার উপরে দাঁড়িয়ে রয়েছে, বা এই সংখ্যাতত্ত্ব কিসের উপরে ভিত্তি করে এই ভাইব্রেশনের কথা বলা হয়, বা এই কাজকর্ম বা ভালো মন্দ সবকিছু বিচার করা হয়। আমরা প্রথমত 1 থেকে 9 পর্যন্ত 9টি গ্রহ ধরে থাকি, যার মধ্যে বোর্ডের দিকে তাকান রয়েছে। প্রথমত রয়েছে কি শান বা রবি, যাকে সূর্য বলা হয়েছে। তাহলে 1 নম্বর গ্রহের অধিপতি হচ্ছে সূর্য। এরপরে আসছে দুই কি না মুন বা চন্দ্র। 3 নম্বরে আসছে কে না জুপিটার মানে বৃহস্পতি, যাকে দেবগুরু বলা হচ্ছে। 4 নম্বরে আসছে কে রাহুদেব। 5 নম্বরে আসছে কে না মার্কিউরি অর্থাৎ বুধ। 6 নম্বরে আসছে ভেনাস শুক্র। 7 নম্বরে আসছে কেতু। 8 নম্বরে আসছে স্যাটার্ন অর্থাৎ শনিদেব, সানায়। 9 নম্বরে আসছে মার্স অর্থাৎ মঙ্গল, যাকে সেনাপতি বলা হয়। অতএব আপনারা জানতে পারলেন 1 থেকে 9 পর্যন্ত কোন গ্রহে কোন মান বা কত নম্বর ঘরে তারা থাকে। এবারে যে বিষয়টা আমি তুলে ধরছি বা আপনাদের জানানোর চেষ্টা করছি, আমরা এই জন্মছক অনুযায়ী গ্রহচক্রের যে বিধান বা পরিস্থিতি তা বিচার করে এই সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেমন কোনো ব্যক্তির জন্ম যদি 1, 10, 19 এরপর 28 হয়ে থাকে, তাহলে তার গ্রহের অধিপতি হচ্ছে সূর্যদেব। কারণ এর বিচারে বা এই বিশ্লেষণের একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই সংখ্যাতত্ত্ব সবসময় সিঙ্গেল ডিজিটে আনা হয়। যেমন 1 থেকে 9 পর্যন্ত আপনাদের বলা হয়েছে, 9 পরে 10 অর্থাৎ 1-এর পিঠে যে শূন্য বসছে, সেই শূন্যকে আমরা কিন্তু এই সংখ্যাতত্ত্বে ধরি না। 9-এর সঙ্গে যাকে যোগ করবেন দেখবেন সেই ফিরে আসছে, অর্থাৎ 9-এর সঙ্গে যে কোনো সংখ্যাকে যোগ করলে সে সিঙ্গেল ডিজিটে ফিরে আসবে। যেমন 1-এর সঙ্গে যদি শূন্য থাকে তাহলে হচ্ছে 10, অর্থাৎ সিঙ্গেল ডিজিটে আসছে কত 1 + 0 মানে 1। 1-এর সঙ্গে 9 অর্থাৎ 19, 1 + 9 10 অর্থাৎ 1 + 0 সমান সেই 1। 2 + 8 অর্থাৎ 28, 28কে যোগ করলে কত হচ্ছে না 10 বা 10 অর্থাৎ সেই 1। তাই একে শান বা রবির অধিপতি বলা হয়েছে। 1, 10, 19 এবং 28-এ বা 28 তারিখে যেসব জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবে তাদের গ্রহের অধিপতি হবে সূর্য বা শান। এবারে প্রশ্ন হতে পারে যে এদের চরিত্র বা এদের বৈশিষ্ট্য কেমন হতে পারে। সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। রাজা কিভাবে থাকে? রাজা অর্ডারশিপ বা রাজার লিডারশিপ, রাজা নিজেকে সব জায়গায় ডমিনেট করতে চায়। একটা পাওয়ারফুল ব্যক্তি, তার মধ্যে একটা আগ্রাসী ভাব থাকবে। অর্থাৎ এই সব জাতকের জীবনী বা এদের বৈশিষ্ট্য একটু আগ্রাসী লিডারশিপ ভাবনা। এরা চাকরির চাইতে বিজনেসে বেশি সাকসেস হয়ে থাকে,
কারণ এরা চাকরি ভালোবাসে না বা এরা চাকরি করতে খুব একটা কমফোর্টেবল বোধ করে না, তাই এরা বিজনেসের দিকে বেশি থাকতে ভালোবাসে। এবারে আসা যাক 2 নম্বরে আসছে কে? মন। মন কে? না চন্দ্র। 1 নম্বরকে যদি রাজা ধরা হয়, 2 নম্বরকে রানী হিসেবে ধরা হয় এই গ্রহ ছককে, বা গ্রহের যে অবস্থান তাকে রানী হিসেবে ধরা হয়। তাহলে রাজা যদি লিডারশিপ বা একটু আগ্রাসী, একটু শক্ত সবল হয়, রানী কিভাবে হবে? রানী মায়ের মতো, অর্থাৎ মমতাময়ী। এদের হৃদয় হয় একটু কোমলদায়ক। এরা অল্পতে মনে খুব আঘাত পায়, তবে এদের মধ্যে ইনটিউশন পাওয়ার প্রচন্ড থাকে। এরা আগাম জানতে পারে কোনো ঘটনার আভাস। তাই কোনো জাতক বা জাতিকার যদি 2, 11, 20, 29 জন্ম হয়, তাহলে কি হবে না সেই জাতকের গ্রহের অধিপতি হবে মন বা চন্দ্র। এরা কিন্তু যে কোনো লিকুইড ব্যবসা বা জলের ব্যবসা খুব ভালো করতে পারে বা করতে পারবে, সেখানে এরা লাভবান হবে। এবারে আসছে কোথায়? 3 নম্বর কে আছে? জুপিটার বা বৃহস্পতি। গুরু বৃহস্পতি যার গ্রহের অধিপতি, তার জীবনের বৈশিষ্ট্য কি হতে পারে আপনি নিজেই বুঝতে পারছেন। দেবতাদের গুরু যাকে বলা হয়, গুরু বৃহস্পতি এইসব জাতকের অধিপতি হয় যাদের জন্ম 3, যাদের জন্ম হবে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ। তাদের গ্রহের অধিপতি হবে জুপিটার বা বৃহস্পতি। এইসব ব্যক্তিদের বৈশিষ্ট্য বা জীবনে কিরকম হতে পারে? এরা যে কোনো বিষয় যথেষ্ট জ্ঞানী হয়, এরা ধার্মিক হয়। এদের সঙ্গে তর্কে বিতর্কে কোনো বিষয় কোনো ব্যক্তি পেরে উঠবে না। এই কারণে এদের যে কোনো বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকে, নলেজ থাকে, অর্থাৎ এডুকেশন এবং নলেজের যে কোনো বিষয়ের উপর এদের যথেষ্ট দক্ষতা থাকে। তাই এইসব জাতকের সঙ্গে যে কোনো তর্কে বা যে কোনো ধর্মের বিষয় আলোচনা করে হঠাৎ কেউ জয়লাভ করতে পারবে না, কারণ এদের যে কোনো বিষয়ের উপর বেশ কিছু কম জ্ঞান থাকে। এবারে আসছি কত না 4 নম্বর। 4 নম্বরকে রাহু। রাহুর জীবনে কিভাবে, তার আগে আপনাকে জানতে হবে রাহু কাদের জীবনের অধিপতি বা কোন কোন জাতকের অধিপতি হয়। হবে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ। এইসব জাতক বা জাতিকারা এদের গ্রহের অধিপতি হয় রাহু। রাহুর স্বভাব চরিত্র বা তার বৈশিষ্ট্য কি? এরা প্রচন্ড পাঞ্চুয়ালিটি হয়, অর্থাৎ টাইম পাঞ্চুয়ালিটি বা সময়, প্রত্যেকটা বিষয় এরা ডিসিপ্লিন প্রচন্ড মানতে চায়। এরা প্রচন্ড আগ্রাসী হয়, এরা শক্তপোক্ত, এরা খাটনে বাড়া হয়। এরা যে কোনো বিষয়, অর্থাৎ যে কোনো কোম্পানি বলুন, যে কোনো সেক্টরে বলুন, যদি কোনো সমস্যা হয় এরা খুব সহজে সমাধান করতে পারে, কারণ এদের ব্রেন প্রচন্ড অ্যাক্টিভ, যে কোনো বিষয়ে অন্যের চেয়ে অনেক এগিয়ে থাকতে পারে। এরা প্রচন্ড বুদ্ধিমান হয়। এবারে আসছি 5 নম্বর। 5 নম্বর কে রয়েছে না মার্কিউরি, অর্থাৎ বুধ। বুধকে বলা হয় ব্যালেন্স মেনটেন করার গ্রহ। অর্থাৎ আপনার যে ছক বা জন্ম কুণ্ডলী রয়েছে বা জন্ম তারিখের যে ছক রয়েছে, তাতে যদি বুধ অবস্থান করে, তাহলে আপনার সেই কুণ্ডলী বা জন্মছককে অনেকটা ব্যালেন্স করে দিতে পারে এই একটাই গ্রহ। আবার এ যদি ওই ছক থেকে হারিয়ে যায়, তাহলে অনেকটা আনব্যালেন্স হয়ে যেতে পারে আপনার ওই জীবন ছক। তাই মার্কিউরি বা বুধকে বলা হয়েছে ব্যালেন্সিং গ্রহ, ব্যালেন্স মেনটেনকারী গ্রহ। কোন কোন জাতকের বুধ বা তাদের গ্রহের অধিপতি মার্কিউরি হতে পারে? যারা 5 তারিখে,
এবং 14 তারিখে 23 তারিখে জন্মগ্রহণ করেছে, তাদের গ্রহের অধিপতি হবে এই বুধ। তাহলে প্রথমে আপনাদের বলা হলো যে বুধ হয়েছে ব্যালেন্স মেনটেন করে আপনার জীবন চক্রে বা কন্ট্রোল করে, অন্যান্য গ্রহ যারা রয়েছে তাদেরকে কন্ট্রোল করে। একটু পেছনের দিকে যান, বাস্তুতে বলা হয়েছিল যে বাস্তুর মাঝখানে বা বাস্তুর অন্যান্য গ্রহকে কন্ট্রোল করছে কে বা দৃষ্টি রাখে কে? ব্রহ্মদেব। ব্রহ্মস্থান রয়েছে মাঝখানে। জন্ম কুষ্টি বা ছকেও সেই কাজ বুধের রয়েছে, সেই কাজ বুধ করতে পারে। এবারে আসা যাক 6 নম্বর গ্রহ কে রয়েছে না ভিনাস অর্থাৎ শুক্র। যেসব জাতক বা জাতিকারা 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে জন্মগ্রহণ করে তাদের গ্রহের অধিপতি হয় শুক্রাচার্য বা শুক্র, যাকে ভিনাস বলা হচ্ছে। গুরু বৃহস্পতি 3 নম্বরে জুপিটার, যিনি দেবগুরু বলে পরিচিত বা যাকে দেবগুরু বলা হয়, দেবতাদের গুরু বলা হয়, তেমনি অসুরদের গুরু হিসেবে জুপিটার বা এই শুক্রাচার্যকে বলা হয়েছে। তাহলে যেসব ব্যক্তিরা বা যাদের অধিপতি শুক্রাচার্য বা শুক্র, তাদের জীবন কিরকম হতে পারে বা তাদের জীবনের বৈশিষ্ট্য কি? তারা একটু ভোগ বিলাসী হয়, তারা একটু লাক্সারি বা একটু গ্ল্যামার জগৎকে ভালোবাসে। এরা জীবনে যত রকমের লাক্সারি বিজনেস রয়েছে সেগুলোতে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই এগিয়ে থাকে। যার মধ্যে আপনার শোরুম হতে পারে শাড়ির বা কিংবা গার্মেন্টসের, পাশাপাশি যে কোনো সোনা বা জুয়েলারি, তার সঙ্গে লেদারের বিজনেস, এগুলো কিন্তু এরা খুব ভালো করতে পারে বা এরা এইসব বিজনেসে ভালো সাফল্য পায়। এরপরে আসবো 7 নম্বরে আসছে কি কেতু। রাহু যদি উপরে হয়, কেতু হয়েছে তার ধরের নিচটা। তাই কেতু কাদের অধিপতি? যেসব জাতক বা জাতিকারা 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে জন্মগ্রহণ করবে তাদের গ্রহের অধিপতি হবে কেতু। কেতুর বৈশিষ্ট্য কি? কেতু প্রচন্ড পাঞ্চুয়ালিটি হয়, অর্থাৎ এরা টাইমিং মেনটেন প্রচন্ড করতে পারে বা ভালোবাসে। কেউ যদি টাইমিং মেনটেন না করে এরা প্রচন্ড রেগে যায় বা সেই সব ব্যক্তিদের এরা ভালোবাসে না বা তাদেরকে পছন্দ করে না। এদের কিন্তু ইনটুইশন পাওয়ার, এদের কিন্তু ভবিষ্যৎ বা ভবিষ্যৎবাণী যাই বলুন না কেন, ভবিষ্যতের বিষয় এরা অনেক আগে জানতে পারে। যেসব জাতক বা জাতিকারা যদি আপনার বাড়িতে থাকে, তারা যদি বলে যে এই জিনিসটা ঘটতে পারে বলে আমার মনে হচ্ছে, তাহলে তার কথার মান্যতা দিন। আপনি দেখবেন 90% সেখানে কিন্তু ফলছে। এদের জীবনে অকাল্ট সায়েন্স, এরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হতে পারে, সায়েন্স নিয়ে পড়তে পারে, অর্থাৎ রিসার্চ করতে পারে। এবারে আসা যাক 8 নম্বর ব্যক্তিকে, সাটার্ন অর্থাৎ শনি। কাদের গ্রহের অধিপতি এই শনি? যেসব ব্যক্তিরা 8, 17 এবং 26 তারিখে জন্মগ্রহণ করবে তাদের গ্রহের অধিপতি হবে এই শনি মহারাজ। শনির চরিত্র বা বৈশিষ্ট্য কি? এরা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না, মিথ্যে জিনিস এরা খুব একটা পছন্দ করে না। শনিকে ন্যায়ের দণ্ডকারী বা দণ্ডনায়ক বলা হয়েছে, যাকে কর্মফল দাতা হিসেবেও পরিচিত দেওয়া হয়েছে। এইসব জাতক জাতিকারা স্পষ্ট কথা বলতে ভালোবাসে বা এরা মিথ্যে কথা বলতে অভ্যস্ত নয়। এদের জীবনে লোহার ব্যবসা খুব ভালো হয়, লেদারের বিজনেস ভালো হয়। এবারে আসছি 9 নম্বর অর্থাৎ মার্স বা মঙ্গল। যেসব জাতক জাতিকারা 9 তারিখ, 18 তারিখ
এবং 27 তারিখে জন্মগ্রহণ করছে, তাদের গ্রহের অধিপতি হচ্ছে এই মঙ্গলদেব। মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়। এরা প্রচন্ড শক্তিশালী, শরীরের ক্ষমতা না থাকলেও মন থেকে এরা প্রচন্ড শক্তিশালী হয়। এদের মনের জোর প্রচন্ড, যে কোনো কাজ এরা মনের জোরে অনেকটা এগিয়ে যেতে পারে। এদের জীবনে এরা পুলিশের চাকরি করতে পারে, আর্মিতে যেতে পারে, খুব ভালো করতে পারে, বা এইসব জায়গায় এরা কিন্তু সফল হয় বেশি। তাহলে এখন আমরা জানলাম 9টি গ্রহের অবস্থান কাদের মধ্যে থাকে, বা কোন কোন জাতক জাতিকার মধ্যে কোন গ্রহের অবস্থান হয়, তার প্রভাব কি বা তার বৈশিষ্ট্য কি, সে কি রকম কাজ করতে ভালোবাসে। এবারে একটা বিষয় আপনাদের জানতে হবে যে এই স্বভাব বা এই বৈশিষ্ট্যের গ্রহ জাতক বা জাতিকারা তাহলে ওইসব কাজ অনেকে করছে। ধরুন যার গ্রহের অধিপতি শনি, সে হয়তো লোহার বিজনেস করছে বা লেদারের বিজনেস করছে, কিন্তু সে সফল হতে পারছে না। কেন পারছে না? কারণ এদের কিছু শত্রু নাম্বার রয়েছে। এই শত্রু নাম্বার আপনার মূল অঙ্ক এবং ভাগ্যাঙ্কে যদি বসে থাকে, আপনার ধরুন মূল অঙ্ক বা জন্ম গ্রহের অধিপতি যাকে বলা হয়েছে, অর্থাৎ এক কথায় আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন তার গ্রহের অধিপতি যেটা, সেটাই আপনার মূল অঙ্ক হচ্ছে বা মূলাঙ্ক বলা হয়েছে, যাকে ড্রাইভার হিসেবে বলা হয়। এরপর আপনার ভাগ্যাঙ্ক অর্থাৎ কন্ডাক্টর হিসেবে আপনাকে কে চালিয়ে নিয়ে যাবে, আপনার হেল্পার কে, আপনার সঙ্গে কে থাকছে, সেই ব্যক্তি আপনার জীবনে কতটা বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুতা বহন করে আনতে পারে, সে বিষয়ে আগে আপনাকে জানতে হবে। কারণ আপনার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার দেখা যাচ্ছে 8, কিন্তু আপনার ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার দেখা যাচ্ছে 1। তাহলে এখানে কিন্তু সমস্যা রয়েছে। কিংবা আপনার নামের মূল যে ভ্যালুয়েশন, নামের যে স্পেলিং এর যে ভ্যালুয়েশন, সেটা টোটাল দেখা যাচ্ছে 1-এ বসে আছে, তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে। কিংবা আপনার যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেন সেটা 1-এ বসে আছে টোটাল, অর্থাৎ যোগ করে আমরা যখন সিঙ্গেল ডিজিটে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে 1 হয়েছে, তাহলেও কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে বা আপনি বাধা পেতে পারেন। তাই প্রত্যেকটা জিনিস আমাদের এই সংখ্যা তত্ত্বে দেখা হয় এবং বিশ্লেষণ করে জানতে হয় যে কার বন্ধুত্বপূর্ণ কার সঙ্গে রয়েছে, কার শত্রুতা রয়েছে কার সঙ্গে। আপনার জন্মছক অনুযায়ী যে তারিখে জন্ম হয়েছে প্রত্যেকেই হতে পারে, 1 থেকে 9 এই তারিখের মধ্যে প্রত্যেকের জন্মগ্রহণ হবে, কেউ এর বাইরে যেতে পারবে না। এর মধ্যে কারোর বন্ধু নাম্বার থাকবে সহযোগী, কারোর শত্রু নাম্বার থাকবে, সেটাকে তো কেউ চেঞ্জ করতে পারবে না। ভগবান যাকে যেভাবে পাঠিয়েছে এই পৃথিবীতে, এই ধরাধামে, সেটা তার কাছে ভালো। কিন্তু এখানে খারাপ কোথায় হচ্ছে? ধরুন আমার লাইফস্টাইল, অর্থাৎ আমার প্রথমত বলেছিলাম যে আমার নামটা হয়তো ঠিক নেই, আমার মোবাইল নাম্বারটা হয়তো ঠিক নেই, কিংবা আমি যে পোশাক পরিধান করি সেটা ঠিক নেই, আমি যে খাবার খেয়ে থাকি সেটা হয়তো ঠিক নেই। এই গ্রহের প্রত্যেকটা নামের সঙ্গে যেমন সংখ্যার যোগ রয়েছে, তেমন কালারেরও যোগ রয়েছে বা বস্তুরও যোগ রয়েছে। তাই সমস্ত কিছু কিন্তু দেখতে হয় এই সংখ্যা তত্ত্ব হিসেব করে বা এই সংখ্যা তত্ত্বে বিচার করে। এর পরের ভিডিওতে আপনাদের জানাবো বার চার্ট কিভাবে তৈরি হয়, যে বার চার্ট থেকে আপনি জানতে পারবেন অনেক কিছু, এবং এই বার চার্টের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তবে যেহেতু বাস্তুর বিষয় রয়েছে, আমরা বারবার বলে থাকি, তাই বাস্তু মাঝে মধ্যে আসবে ভিডিওতে, কিন্তু সংখ্যা তত্ত্ব তার মধ্যে চলবে। আজ এই পর্যন্ত। তবে অন্যান্য দিনের মতো আজও একটা টোটকা আপনাদের দেবো,
তার আগে বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন, এরকম অনেক রকমের ভিডিও আমার কাছ থেকে আপনারা পাবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে আপনার জন্ম তারিখ দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন। আমি সময় পেলে আপনাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করব। এবং যদি মনে করেন আপনি বাস্তুর বিষয়ে কিছু করতে চান বা আপনার জীবন ছকের কিছু করতে চান বা জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কাছে বেল আইকনটিকে হিট করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। তাই আজকে জানাবো যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ যাদের জীবনে প্রত্যেকটা জিনিসে বাধা বা একের পর এক অসুখ লেগে আছে, তাহলে আপনি রাত 12টার পর, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে রাত 12টার পর, শনিবার কিংবা মঙ্গলবার, একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিয়ে তাতে 2 থেকে 3 চামচ সন্ধক লবণ দেবেন। দেওয়ার পরে সেই গ্লাসটি হাতের কাছে ধরে সেই গ্লাসের দিকে তাকিয়ে আপনার যা সমস্যা আপনি ওই গ্লাস বা জলকে জানান। জানিয়ে আপনি যেখানে খাটের উপর শোবেন সেই খাটের তলাতে রেখে দিন, অর্থাৎ আপনি যেদিকে শুচ্ছেন সেই দিকের তলাতে রেখে দিন। দিয়ে পরের দিন সকালে উঠে ওই জলটিকে নিয়ে কোনো 3 রাস্তার মোড়ে ফেলে দিন। তবে এমন ভাবে যাবেন যেন ওই জলটি কেউ দেখতে না পায়। আসার সময় ওই রাস্তা দিয়ে কারোর সঙ্গে কথা বলবেন না। এর পরের দিন আবার সেই খাওয়া দাওয়ার পরে শুতে যাওয়ার সময় 1 জল নিয়ে পরিষ্কারভাবে আপনার মনের যে সমস্যাগুলো ছিল সেগুলো তো গতকাল জানিয়েছেন, আজ জানাবেন যে ঠাকুর বা হে ভগবান, হে বজরংবলী, আমি সবকিছু পাচ্ছি আপনার দয়াতে, অর্থাৎ আমি সুফল পেতে শুরু করেছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি দৃষ্টি রাখুন। এই বলে ওই জলটা পান করে আপনি ঘুমিয়ে পড়ুন। দেখুন 1 সপ্তাহের মধ্যে আপনি অনেকটা ফিডব্যাক ফিরে পাবেন। তবে এর পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে। প্রতি মঙ্গলবার সকালে কোনো কিছু না খেয়ে যে কোনো হনুমান মন্দিরে বা হনুমানজির পায়ের তলায় আপনাকে পুজো দিতে হবে। সে আপনি দুর্বা তুলসী নিয়ে দিতে পারেন বা কোনো মন্দিরে ফল দিয়েও দিতে পারেন। দিয়ে সেখানে প্রণাম করে এসে তারপরে খাওয়া দাওয়া করবেন এবং মঙ্গলবার দিন আপনি নিরামিষ খাবেন। করে দেখুন, জীবনে অনেক কিছু ফিরে পাবেন এবং আপনার জীবন যে অতিষ্ঠ হয়ে উঠেছে সেখান থেকে অনেকটা মুক্তি পাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। জয় জয় বজরংবলী।